কাদালেপা মাইক্রোবাস আমাদের বাড়িতে এসে থামলো। কিছু লোক বের হলো যারা কিন্তু পাকিস্তানি নয়, যারা বাঙালি, কিন্তু মিলিশিয়াদের ড্রেস পরা। বলেন যে আপনাদের আমাদের সাথে যেতে হবে। কোথায় যেতে হবে গেলেই জানতে পারবেন। যখন ওরা বন্দুক ধরেছে তখন আমার বাবা আর কিছু বলেনি, খালি রুশো, আমার চাচার নাম রুশো, তাকে বলেছে রুশো যাই তাহলে। গামছা দিয়ে আবার চোখটা বাঁধলো, বেঁধে তারপর বাড়ির সামনে একটা কাদা লেপা মাইক্রোবাস ছিল, সেই মাইক্রোবাসে আব্বাকে উঠিয়ে নিয়ে গেল। দরজা খুললাম, ওরা ভেতরে আসলো, একজন ক্যাপ্টেন আর সাথে 10-12 জন সিপাহী। তো ঢুকেই পাপাকে বললো যে তৈরি হও, তোমাকে সিনিয়র অফিসার হিসেবে আমি কোনো শ্রদ্ধা দেখাতে পারবো না, তুমি গাদ্দার, ট্রেটার। কত না তাজা পলাশ শিমুল ঝরে পড়ার ইতিহাস, লাখো শহীদের রক্তস্রোত, মায়ের অশ্রুধারা, অগণিত বনের সব হারানোর কান্না। ধ্বংসস্তূপের মধ্য দিয়েই বাংলা উদ্ভাসিত হয়েছে পৃথিবীর মানচিত্রে। রাজধানীর 5 নম্বর চামালিবাগের এই বাড়ি থেকে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন প্রতিদিন রিকশায় চড়ে টিকাটুলি দৈনিক ইত্তেফাক অফিসে যেতেন। ৭১-এর 10ই ডিসেম্বর বিভীষিকাময় রাত ছিল এই বাড়িটির সদস্যদের জন্য। রাত 3টার দিকে আমাদের যিনি বাড়িওয়ালা ছিলেন, ওই একই বাড়ির অন্য একটা পাশে থাকতেন, তিনি হঠাৎ করে মানে দরজা ধাক্কাচ্ছেন। তো শাহিন ভাই বলছে কে, বলে শাহিন আমি তোমার দুলাভাই, বাড়িওয়ালাকে আমরা দুলাভাই বলতাম, দরজা খোলো। তো সঙ্গে সঙ্গে শাহিন ভাইয়ের মনে হয়েছে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে এবং আমাদের বাসাতেই শুধু টেলিফোন আছে, উনি হয়তো বা ফোন করতে এসেছেন। তো দরজাটা খোলার সঙ্গে সঙ্গে 10-12 জন মানুষ একদম রাইফেল নিয়ে, 2-1 জনের একটু মিলিশিয়া ধরনের পোশাক ছিল, কিন্তু বাদবাকি সবারই ছিল স্বাভাবিক পোশাক, মানে স্বাভাবিক পোশাক, সবার নাকটা এবং মুখটা ছিল বাঁধা। আব্বা তখন লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা ছিলেন, সেই অবস্থায় দরজা খুললেন। উর্দুতে বলছে যে আপনার নাম কি? আব্বা বলেছে সিরাজউদ্দিন হোসেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। ট্রেঞ্চ খোঁড়া ছিল সামনে আমাদের, সেই ট্রেঞ্চে নামিয়ে গামছা দিয়ে আবার চোখটা বাঁধলো, বেঁধে তারপর বাড়ির সামনে একটা কাদা লেপা মাইক্রোবাস ছিল, সেই মাইক্রোবাসে আব্বাকে উঠিয়ে নিয়ে গেল। কর্নেল আব্দুল কাদির পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করলেও স্বপ্ন ছিল স্বাধীন বাংলার অতন্ত্র প্রহরী হবেন। থাকতেন চট্টগ্রামের 70 লাইশের বাড়িতে। ৭১-এর 17 এপ্রিল সকালে তাকে বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তান সেনাবাহিনী। খুব ভোরবেলা, দরজার মধ্যে বুটের লাথি, তারপরে আমাদের কুকুর ছিল, খুব চেঁচাচ্ছে। তো জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম যে পাপার 2 জন পিএ ছিল, একজন বিহারি ছিল। তো পাকিস্তান আর্মির সাথে আমি দেখলাম যে লোকটা দাঁড়িয়ে আছে। তারপরে তো পাপা বললো হ্যাঁ দরজা খোলো। এই দরজা খুললাম, ওরা ভেতরে আসলো, একজন ক্যাপ্টেন আর সাথে 10-12 জন সিপাহী। তো ঢুকেই পাপাকে বললো যে তৈরি হও, তোমাকে সিনিয়র অফিসার হিসেবে আমি কোনো শ্রদ্ধা দেখাতে পারবো না, তুমি গাদ্দার, ট্রেটার, দেশদ্রোহী, তোমাকে আমার সাথে যেতে হবে। তারপরে পাপা কাপড় পরলো, ওরা বললো যে তোমার ফ্যামিলির সাথে কথা বলে নাও, তোমার যে কিছু বলার থাকে তোমার বউকে। মানে যখন নিয়ে যাচ্ছে আমি বারবার ধরছি, পাপাকে ধরছি একবার জড়িয়ে, আবার ওই অফিসার যে ছিল বলছে পাপাকে নিয়ে যেও না, নিয়ে খুব কাঁদছি। তারপরে ও যাচ্ছে কিছু কথাই বললো ঠিক হ্যাঁ ওয়াপাস আ যায়, ফেরত চলে আসবে, আমাকে একটু বুঝ দিয়ে গেল আর কি। তো আমি সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে উপরে উঠে যাচ্ছি, ওই জানলার মাঝখানে কাজ ছিল, ওইখান দিয়ে মনে আছে যে পাপাও তাকালো উপরে, আমিও পাপাকে এরকম করছি। তারপর তো ইজ মিসিং। দুটো খবর পেয়েছি, মানে নিয়ে গিয়ে সার্কিট হাউসে, তখন আপনারা দেখবেন ঢাকা জাদুঘরে আছে ওটা, ইলেকট্রিক চেয়ার, সাদা এরকম মাথা বের করা থাকে, ওর মধ্যে বসিয়ে শক দেয়। তো আমার বাবাকে ওটাতে বসিয়ে যখন শক দিয়েছিল, হি হ্যাড আ হার্ট অ্যাটাক। সারা 9 মাস কেন 2007 পর্যন্ত আমরা জানতাম যে পাপা হারিয়ে গেছে। আর আম্মা তো বিশ্বাসই করতো না, আম্মা বলতো যতদিন প্রমাণ আনতে না পারবে আমি বিশ্বাস করবো না। 14 ডিসেম্বর বাংলাদেশ তখন স্বাধীন হওয়ার পথে। পাকিস্তান সেনাবাহিনীর পরাজয়ের খবর আসছে চারদিক থেকে, রেডিওতে সেই খবর প্রচার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনির চৌধুরী সেন্ট্রাল রোডে তার বাবার বাসায় বসে সেই খবর শুনছিলেন। বেলা 11টায় সেই দিনের আলোয় মাটিলেপা মাইক্রোবাস আসে সেই বাড়িতে।
খাবারের প্রস্তুতি হচ্ছে এরকম সময়ে আমাদের ওই বাড়িতে কেউ কড়া নাড়ছিল। তো বাড়িটা হচ্ছে একটা পুরনো হিন্দু আমলের বাড়ি। আমার মা উপর থেকে জানালা দিয়ে দেখতে পেলেন যে গেটের পাশে একটা গাড়ি দেখা যাচ্ছে মাইক্রোবাসের মতো, এবং সেটার কাঁচে কাদা লাগানো আছে। তো যারা এসছে তারা বাঙালি, এবং তারা কে কি সেটাও তো কেউ জানে না, এবং চাদর পেঁচানো, গায়ে চাদর দেওয়া, একটু মুখটাও ঢাকা এরকম। তো আমার চাচাকে তারা জিজ্ঞেস করেছে যে আপনি কি মনির চৌধুরী? চাচা বললেন যে না, উনি আমার ভাই। তো তখন বললো স্যারকে একটু ডেকে দেন। ওরা যখন বলছে যে আসতে হবে, তখন আমার বাবা জিজ্ঞেস করছে কোথায়, কেন? তো বলে আমাদের স্যার একটু ডাকছেন, আপনাকে আসতে হবে, ধানমন্ডি থানায় যেতে হবে। একটা পর্যায়ে আমার বাবা তাদের জিজ্ঞেস করছে তোমরা যে যেতে বলছো, তোমাদের সাথে কোনো ওয়ারেন্ট আছে? তোমরা পুলিশের লোক, তোমাদের সাথে কোনো ওয়ারেন্ট আছে? এই ওয়ারেন্টের কথা বলায় সাথে সাথে একজন ঝট করে তার চাদরের ভেতর থেকে বন্দুকটা বের করে আমার বাবার পেছনে এসে দাঁড়ায়। যখন ওরা বন্দুক ধরেছে তখন আমার বাবা আর কিছু বলেনি, খালি রুশো, আমার চাচার নাম রুশো, তাকে বলেছে রুশো যাই তাহলে। ডাক্তার আলিম চৌধুরী থাকতেন পুরানা পল্টনের 29-এর 1 নম্বর ভাড়া বাড়িতে। 71-এর জুলাই মাসে তার বাড়ির নিচতলা ভাড়া নেন রাজাকার মাওলানা আব্দুল মান্নান। তার কাছেই আসতো আল বদর বাহিনীর সদস্যরা। তাকে ধরে নেওয়া হয় 15 ডিসেম্বর বিকেলে। দেখা গেল কাদালেপা মাইক্রোবাস আমাদের বাড়িতে এসে থামলো, কিছু লোক বের হলো, কিন্তু মিলিশিয়াদের ড্রেস পরা। তারপরে কিছুক্ষণ পরে তারা উপরে উঠে আসলো, এসে হ্যান্ডস আপ বললো। তখন তো বাবা বুঝতে পারলেন। তো বাবা জিজ্ঞেস করলেন যে বললেন যে আপনাদের আমাদের সাথে যেতে হবে। কোথায় যেতে হবে? গেলেই জানতে পারবেন। মা ভেবেছে যে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়ার পরে একটা গামছা দিয়ে আবার চোখটা বেঁধে ফেলা হলো এবং গাড়িতে তোলা হলো। তখন মা বুঝতে পারলেন যে এটা তো চোখ দেখতে নিয়ে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য নিয়ে যাওয়া না। মা তখন দৌড়ে মান্নানের কাছে গিয়ে বলেছে আপনার তো পরিচিত, ওরা কোথায় নিয়ে যাচ্ছে, আপনি বলেন, আপনি ওদেরকে থামান। কিন্তু সে দরজাটা সেদিন করলো না। মা দৌড়ে এসে মিসেস রাব্বিকে ফোন করলেন, কারণ বাবা আর ফজলে রাব্বি চাচা খুব ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন। তখন মিসেস রাব্বি বললেন যে রাব্বি সাহেবকেও, ডাক্তার রাব্বিকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং তখন উনি একটা কথা বললেন যে ওরা কি আর ফিরবে? 71-এর 25শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চ লাইটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে চালায় নৃশংস হত্যাযজ্ঞ। তখন ফুঁসে ওঠে সারা দেশ। প্রতিরোধ যুদ্ধে পিছিয়ে থাকে না চট্টগ্রামও। লেফটেন্যান্ট কর্নেল কাদির ছিলেন সেই সময়ে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান। তার জিম্মায় থাকা বিস্ফোরক তুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের হাতে। কুমিল্লা ক্যান্টনমেন্টে যেন পাকিস্তান মিলিটারিরা যেতে না পারে, সেজন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শুভাপুর সেতু উড়িয়ে দেওয়া হয় ওই বিস্ফোরক দিয়েই। তার মাথায় ছিল বাংলাদেশ, এবং এই যে তার বিদেশে পোস্টিং হলো জর্ডানে মিলিটারি অ্যাটাশে করে, ওটা ক্যান্সেল করে সে জোর করে চিরঙে আসলো। যুদ্ধ শুরু হওয়ার আগে তৈল গ্যাস উন্নয়ন সংস্থার যে বিস্ফোরক থাকে গ্যাস তেলের উত্তোলনের জন্য, সেগুলো সিলেট থেকে আসছিল চিরঙে, ওটাকে ডাইভার্ট করে নিয়ে যায় শামুতাঙ্গে রিজার্ভ, এবং ওইখান থেকে আবার এক্সপ্লোসিভগুলো চিরঙে আনা হয় অল্প অল্প করে। যুদ্ধের শুরুতে যে প্রথম যে এক্সপ্লোসিভ দিয়ে ব্রিজ উড়ানো হয়েছিল ঢাকা চিটাগং হাইওয়েতে এবং অন্যান্য হাইওয়েতে, সেগুলো কিন্তু এই এক্সপ্লোসিভগুলো। এবং পাকিস্তান আর্মি জানতো যে এই এক্সপ্লোসিভের চাবি, এটা সবকিছু একজনের কাছে ছিল, কর্নেল কাদেরের কাছে। এবং তারা প্রথমেই যখন সার্চ করে দেখেছে যে পাইনি, তখন থেকে তারা তাকে খুঁজছিল। 25শে মার্চেই দৈনিক ইত্তেফাক অফিস পুড়িয়ে দেয়া হয়েছিল। পরে এর প্রকাশনা শুরু হয়েছিল 21শে মে। সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন কাজে যোগ দিয়েছিলেন নির্বাহী ও বার্তা সম্পাদক হিসেবে। মুক্তিযুদ্ধের পক্ষে নানা কৌশলে সম্পাদকীয় লিখতেন। এ কারণে চক্ষুশূল হন পাকিস্তান সরকারের। সেই 48 সাল থেকে 71 সাল পর্যন্ত যে কর্মকাণ্ড, সেটা দেখলেই তাকেই যে টার্গেট করা হবে এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে না। 1971 সালে অনেকেই মনে করেন যে এই সময় তো এদেশে সাংবাদিকতা করা সম্ভব ছিল না। সেই বিরুদ্ধ সময়ে নিজের মতো যেভাবে পারেন, সেটা কৌশলে হোক সরাসরি হোক, সেই সাংবাদিকতাটাই করে গেছেন যেটা এই দেশ চাইছিল। বাম রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা বেশিরভাগই যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। সেই মতাদর্শের ডাক্তার আব্দুল আলিম চৌধুরী রয়ে গেলেন ঢাকায়। তার একটি কথা ছিল, সবাই ভারত চলে গেলে আহত মুক্তিকামী মানুষগুলোকে চিকিৎসা করবে কে? আমার বাবা কিন্তু যুদ্ধের সময় দেশের ভিতরের যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদের গোপনে
অস্ত্রোপচার করতেন, চিকিৎসা সেবা দিতেন। বাবার ডাক্তার লেখা গাড়ি, যেহেতু ডাক্তারের গাড়ি, বনেটে করে শুধু টাকা, শুধু মানে ওষুধ নয়, আরো অনেক কিছুই পারাপার হতো। যুদ্ধের শেষের দিকে যখন পাকিস্তান বুঝলো যে তারা আমাদের বাংলাদেশ হবেই, তখন সারা মাথাগুলোকে শেষ করে দেওয়ার জন্য যে লিস্ট করেছিল, সেই লিস্টের মধ্যে একদম রাও ফরমান আলীর ব্যক্তিগত ডায়েরিতে 18টা নাম ছিল, তার মধ্যে একজন আলিম চৌধুরী। মানে এতটাই তাদের কাছে শত্রু হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ছিলেন। বাম রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ ছিলেন অধ্যাপক মুনীর চৌধুরীও। সমাজ বদলের স্বপ্ন দেখতেন লেখালেখির মাধ্যমেই। তার বিখ্যাত নাটক রক্তাক্ত প্রান্তর, পলাশী ব্যারেক, কবর এখনো চেতনা জাগায়। বাঙালির অধিকার আদায়ের আন্দোলন করার অপরাধে জেলও খেটেছিলেন মুনীর চৌধুরী। মুনীর চৌধুরীকে যখন ধরে নিয়ে যায় তার বয়স তখন 46 বছর বয়স। এই সময়ের মধ্যে নাটক লেখা, প্রযোজনা করা, গবেষণা করা, বাংলা ভাষা নিয়ে গবেষণা করা, বাংলা টাইপরাইটারের কাজ করা, কত ধরনের বিভিন্ন মুখী কাজ করেছেন। যারা কোনো না কোনোভাবে স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, তাদের পুরো জীবদ্দশায় এবং বিশেষ করে 47-এর দেশভাগের পর থেকে হয় কখনো তারা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, কখনো তাদের লেখালেখি, চিন্তা বা স্বাধীনতার সপক্ষে কথা বলা, সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অথবা সামরিক জান্তার বিরুদ্ধে কথা বলা, পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলা, এইটার একটা প্যাটার্ন কিন্তু তাদের পুরো 50-এর দশক, 60-এর দশক এবং 71 পর্যন্ত ছিল। কাজে সেরকম অনেকগুলো মানুষের একসাথে তাদেরকে নিয়ে যাওয়ার একটা ব্যাপার। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পরাস্ত হয় পাকিস্তান বাহিনী। 16 ডিসেম্বর রমনা রেসকোর্স মাঠে আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। একের পর এক বাড়ি ফিরতে থাকেন মুক্তিযোদ্ধারা। 16 তারিখের বিজয়, সেটা আমার মনে আছে, মনে না থাকার কোনো কারণ নেই। কারণ হচ্ছে সেটা ছিল মুহুর্মুহু মুক্তিযোদ্ধাদের গুলির আওয়াজ। চারিদিকে তখন বিজয়ের স্লোগান। এই বিজয় উল্লাসের মধ্যেই ধরে নিয়ে যাওয়া বাবাদের জন্য প্রতীক্ষার প্রহর গুনতে থাকেন পরিবারের সদস্যরা। শোনা গেল বিভিন্ন বদ্ধভূমির কথা। আমার ছোট চাচা বিভিন্নখানে ভাইকে খুঁজলেন। রায়ের বাজারে বাবাকে পাওয়া গেল। বাবা আর ফজলে রাব্বি চাচাকে শনাক্ত করা গিয়েছিল। মানে একেবারে বুলেটে ঝাঁঝরা বুকটা। বাবার এইখানে টেম্পলে একটা গভীর ক্ষত ছিল, বেয়নের চার্জ করার ক্ষত ছিল। রায়ের বাজার এবং কাটাসুরে অনেক মানুষের লাশ দেখা যাচ্ছে। তখন আমাদের মনি কাকা ছিলেন, আমাদের এক কাকা, মানে চাচা, আমার ছোট দাদার ছেলে, তারপর আসফুদ্দুল্লাহ রেজা সহ অনেকেই গেলেন সেই রায়ের বাজারে। আমার মেজো ভাই এবং সেজো ভাই, শামীম বড় ভাই তখনও মুক্তিযুদ্ধ থেকে ফেরেননি, মেজো ভাই এবং সেজো ভাই গিয়েছিলেন। এবং সেজো ভাই ওই দৃশ্য দেখে বমি করতে করতে মানে এই সহ্য করতে পারিনি আর কি। কোনো কিছু দিয়ে তাকে শনাক্ত করার মতো কেউ কিছু খুঁজে পায়নি। আমার চাচা খুঁজেছেন ওখানে, এবং ওটা আপনি চিন্তা করেন যখন একসাথে অনেকের মৃতদেহ এবং তাদের মধ্যে চেনা পরিচিত লোকজন পাওয়া যাচ্ছে। কাজে যে কোনো একটা মানুষের পক্ষে, যদিও যুদ্ধে তারা অনেক কিছু হয়তো যুদ্ধকালীন সময় তাদের দেখতে হয়েছে, রাস্তাঘাটে মানুষ পড়ে আছে, কিন্তু চেনা পরিচিত লোকজন একই সাথে এতজন এখানে আছে, এইটা মানে স্বাভাবিকভাবে দেখা, খোঁজা, এই মানসিকতাটা কিন্তু খুব কঠিন। তো সেইটা কিছুটা হলেও মানে একটা ধাক্কা তো ছিল, কিন্তু তারপরেও খুঁজে পাননি ওখানে কেউ। আমি, আমার দুই খালাতো ভাই আর আমাদের একজন ড্রাইভার ছিল, সবাই মিলে আমরা বের হয়ে গেছি বাসা থেকে, না বলেই। মানে সবাই চতুর্দিকে তো জয় বাংলা জয় বাংলা চলছে হুলস্থুল। এই যে সারাদিনের আনন্দ জয়, বাসায় এসে দেখি যে আম্মা খুব কাঁদছে।
পাপা ফেরত আসেনি, অপেক্ষা, সারাদিনটা পার হয়ে গেছে, বেঁচে থাকে, চলে আসতো, কোথায় গেল। ওই আনন্দ করে এসে সারাদিনে মনে আছে যে আমি একদম চুপসে গেলাম। এখানে থর থর দুঃখের জমি, কষ্টে নোনা জলগুলো এই জমিতে জৈব সার হয়ে উর্বরতা বাড়িয়েছে। সারি সারি শস্য কৃষকের উঠোন আলোকিত করেছে। এই জমির উপর এখন আর পরাধীনতার গ্লানি নেই, নেই বর্গী আসার আতঙ্ক। ৭১-এর এই প্রজন্ম তাদের লড়াইটা চালিয়ে যাচ্ছেন আজও। বাবার যুদ্ধ, বাবার কষ্ট, বাবার স্বপ্ন তাদের ঘুমোতে দেয় না এখনো। এটা আমার বাবার পাঞ্জাবি। আমাদের মতো পরিবারগুলোর যেটা হয় যে আমরা যেটুকুই পারি আমাদের শহীদ বাবার স্মৃতিটা নানাভাবে ধরে রাখার চেষ্টা করি। যার যার জায়গা থেকে প্রত্যেকের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথাটা আমি তো বিশ্বাস করি যে প্রত্যেকটা পরিবারে আজকে এই অনুষ্ঠান যারা ধারণ করছেন, যারা দেখছেন, আমি আপনি যে কথা বলছি, সেটের সামনে যারা আছেন, সেটের বাইরে যারা পরবর্তীতে এটা দেখবেন বা শুনবেন, প্রত্যেকটা পরিবারেই মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা আছে বলে আমি বিশ্বাস করি। মুক্তিযুদ্ধ খুব আনন্দের, বাংলাদেশ আনন্দের, গর্ব করি। আমি সুযোগ পেয়েছি দেশের সেবা করার। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা সবাই যে ব্যথাটা আছে, এই ব্যথা কোনোদিনও যাবে না। কারণ ব্যথাগুলো চলে যাওয়ার জন্য যেগুলো দরকার ছিল দেশে, সেগুলো আর নেই। আমাদের ছোট ইয়াং ছেলেমেয়েদের কাছে মুক্তিযুদ্ধের কথা বলে তারা এমনই ইগনোরেন্ট যে সো হোয়াট। কিন্তু এই মুক্তিযুদ্ধ না হলে তারা কি আজকে বাংলাদেশের পরিচয় দিতে পারতো? এক সময় শিক্ষকদের সামনে মাথা নিচু করে ছাত্ররা যেত, এটা তো সবসময় ঘটে এসেছে আমাদের এখানে। এখন যে দুর্নীতিবাজ কিংবা একটা পুঁজিপতি, যার কোনো কি বলে কোনো ধরনের নৈতিক অবস্থান নেই, সে কিন্তু এখন বুক ফুলিয়ে আটে। ওই সময় সে কিন্তু মাথা নিচু করে এই শিক্ষকের সামনে দিয়ে যেত। এই পরিবর্তনটা কিন্তু চলে এসেছে, এটা বৈশ্বিক পরিবর্তন। এবং আমরা সত্যি সত্যি একটা এমন সময়ে উপনীত হয়েছি যখন আমরা জানি না যে সত্যি আমরা আমাদের এই যে একটা মেরুদণ্ড এখনো আছে, সেই মেরুদণ্ডটা নিয়ে চলবো, আমাদের নেক্সট জেনারেশন সেই মেরুদণ্ডটা নিয়ে চলতে পারবে কিনা। আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাংলাদেশের যে নাগরিক, যে কেউ বাংলাদেশের অন্নে বস্ত্রে বাতাসে নিঃশ্বাস নিয়ে বড় হয়েছে, তাদের এই ৩০ লাখ শহীদের কাছে শুধু নয়, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা আমাদের তৎকালীন নেতা ছিলেন, তাদের সবার প্রতি একটা ঋণ রয়ে গেছে। সেটা আমাদের রক্ত ঋণ। এই লাল সবুজে পতাকা সারা বিশ্বের বিস্ময়। এই বিস্ময় সম্ভাবনার সমৃদ্ধি দিয়ে আরো বিস্মিত করবে বিশ্বকে আগামীতে। বিশ্বাস, প্রজন্ম ৭১।